আজকে টপিক হইতেছে গণ অভ্যুত্থান উত্তর রাজনৈতিক বন্দোবস্ত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান উত্তর রাজনৈতিক বন্দোবস্ত আর কি। তো রাজনৈতিক বন্দোবস্ত এই টার্মটা নিয়ে যেটা আমরা এক দফায় বলছিলাম, এটা নিয়ে অনেক ধরনের মানে কথাবার্তা হচ্ছে এখন। অনেকে বলছে রাজনৈতিক বন্দোবস্ত কি, এই ধরনের কথা আমরা বুঝি না, এটা কিভাবে হবে, এটা প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল আপনারা দেন না। তো এগুলা নিয়ে আজকে কাইন্ড অফ একটু আলাপ সালাপ দিব, প্রাথমিক আলাপ আর কি। রাজনৈতিক বন্দোবস্তটা আসলে একটা দিন শেষের একটা একাডেমিক আইডিয়া আর কি। তো ওইটার পলিটিক্যাল ট্রান্সলেশন কীভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। তো রাজনৈতিক বন্দোবস্ত বোঝার আগে আমাদেরকে আসলে সালিশই বোঝা উচিত। সালিশ, দরবার, ঠিক আছে, এগুলো তো আমরা দেখছি, কেউ না কেউ ছোটবেলাতে দেখছি যে দরবারে কী হয়। বেসিক্যালি বিবাদমান পক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করা হয়, ঠিক আছে। তো ওইটার মধ্যে অনেকে রোল প্লে করে, যারা রোল প্লে করে সবাই হচ্ছে পাওয়ার অ্যাক্টর আর কি। রাজনৈতিক বন্দোবস্তকে বুঝতে হলে ব্রডলি ওইরকম একটা সিনারিও কল্পনা করলে আমাদের জন্য ইজি হয়, যে একটা দরবার বা একটা সালিশি কী হয়, যে এইখানে এক পক্ষ আছে, এখানে এক পক্ষ আছে, দুই পক্ষই মোটামুটি পাওয়ারফুল, দুই পক্ষই মারামারি করার জন্য রেডি বা মারামারি করছে। আর এখানে এক পক্ষ আছে যারা হচ্ছে মীমাংসাকারী, ঠিক আছে। তো একটা রাষ্ট্রের মধ্যে মূলত কিছু পলিটিক্যাল কমিউনিটি থাকে, পলিটিক্যাল অ্যাক্টরস থাকে। ওই অ্যাক্টরসগুলো হচ্ছে নানা ধরনের ইন্টারেস্টের ভিত্তিতে ওরা ডাইভার্সিফাইড হয় এবং সেটার ভিত্তিতে তারা দল করে। আমরা যেমন আমাদের এখানে দেখি না যে আওয়ামী লীগ ছিল বা এখনো আছে, বিএনপি, জামাত, তারপরে ধরো ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বা এরকম আরো অন্যান্য রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, সিপিবি। এই প্রত্যেকটাই মূলত হচ্ছে যে সোসাইটিতে বা রাষ্ট্রে তোমার পলিটিক্যাল কমিউনিটি হিসেবে এক্সিস্ট করে এবং পাওয়ার গ্রুপ হিসেবে কাজ করে। তারা হচ্ছে অ্যাক্টর। এর বাইরে আর কারা অ্যাক্টর থাকে? এটা তো হচ্ছে রাজনৈতিক কমিউনিটির মধ্যেকার অ্যাক্টরগুলো। এর বাইরে অ্যাক্টর থাকে আমলাতন্ত্র, একটা অ্যাক্টর, ঠিক আছে। আমলাতন্ত্রের মধ্যে আবার দেখা যায় দুই ধরনের থাকে, একটা হচ্ছে সিভিল বিউরোক্রেসি আর একটা হচ্ছে মিলিটারি বিউরোক্রেসি। তো এরাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অ্যাক্টর, মানে তারা দে ক্যান ইনফ্লুয়েন্স। এর বাইরে হচ্ছে মিলিটারি তো আছে, হ্যাঁ। তারা যদিও হচ্ছে একদম মূলধারার যে রাষ্ট্র কাঠামো, ওই রাষ্ট্র কাঠামোর যেটা একদম পলিটিক্যাল অংশ সেটাতে আসে না। তারা মূলত হচ্ছে যে দেশের সোভারেনিটিকে প্রোটেক্ট করার জন্য থাকে, বাট স্টিল দে ক্যান হ্যাভ সিগনিফিকেন্ট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইন টু দ্য সিভিল অ্যাফেয়ার্স। তারপরে হচ্ছে কারা থাকে? তারপরে হচ্ছে তোমার থাকে হচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা একটা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে পলিটিক্সে। তারপরে হচ্ছে তোমার স্টুডেন্টরা থাকে, ঠিক আছে, স্টুডেন্টরা থাকে। এর বাইরে হচ্ছে সিভিল সোসাইটি আকার একটা গ্রুপ থেকে, যারা হচ্ছে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। তো মোটামুটি আমরা এই কয়েক ধরনের পলিটিক্যাল ফোর্স দেখি সোসাইটি, যারা হচ্ছে যে অ্যাক্ট করে, রাজনৈতিক সমীকরণে যারা অ্যাক্ট করে এবং যারা রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে পরিচালিত করে এবং অনুঘটক হিসেবে কাজ করে। তো রাজনৈতিক বন্দোবস্ত মূলত হয় এই যত ধরনের পলিটিক্যাল অ্যাক্টরস আছে, এই অ্যাক্টরসের মধ্যে এক ধরনের সমঝোতার ভিত্তিতে, ঠিক আছে। এবং এই সমঝোতা কিসের ভিত্তিতে হয়? সমঝোতাটা ভিত্তিতে মূলত হচ্ছে মনোপলি অফ ভায়োলেন্স। যে আমরা যখন সোশ্যাল কন্ট্রাক্ট করি, ঠিক আছে, বা একটা পলিটিক্যাল একসাথে 8-10টা পলিটিক্যাল পার্টি যখন ইলেকশনে আসে, তখন ভোটের মাধ্যমে কী হয়? মূলত একটা পক্ষকে ম্যান্ডেট দেওয়া হয় যে সে দেশ শাসন করবে, এবং তার সাথে হচ্ছে যে আমলাতন্ত্রেরও ওইভাবে বোঝাপড়া হয়, আমলাতন্ত্র তার প্রতি অ্যালিজেন্স শো করে, সামরিক বাহিনীও একইভাবে, ব্যবসায়ীরাও একইভাবে। এদের মধ্যে কানেক্টেড অনেকগুলো কানেক্টিং ডটস থাকে, বাট ম্যান্ডেটটা বা একটা রাজনৈতিক দল। এর ভিতর দিয়ে মূলত কী হয়? যে আমরা ভায়োলেন্সের যে এজেন্সি এবং যে অথরিটি, মানে আমরা তো মূলত কি মানুষকে সহিংসতার ভিতর দিয়ে দেখতে পারলে অনেক ভালো বোঝা যায় আর কি মানুষের নেচার। মনে করো এই যে আমরা একটা অভ্যুত্থান করলাম, ঠিক আছে, এই অভ্যুত্থানের ভিতর দিয়ে কি হয়েছে? মূলত যে ক্লাসিক্যাল যে সোশ্যাল কন্ট্রাক্ট, এই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা অপ্রেসিভ ছিল এবং এটা অনেকটা ইম্পোজড ছিল আর কি। একটা সোশ্যাল কন্ট্রাক্ট তারা মেনটেন করছে, এটা অপ্রেসিভ ছিল। ওই সোশ্যাল কন্ট্রাক্টটার খুব কোর অফ হার্ট যেটা ছিল, সেটা হচ্ছে যে ভায়োলেন্স, যে সহিংসতা, সেটা আমি করব না, সেটা আমার পক্ষ স্টেট করবে। বুঝতে পারছো? ওই ম্যান্ডেটটা আমি স্টেটকে দিচ্ছি, গভর্নমেন্টকে দিচ্ছি। এটাকে বলে মনোপলি অফ ভায়োলেন্স। এটা অভ্যুত্থানের ভিতর দিয়ে কিন্তু এই যে মনোপলি অফ ভায়োলেন্স,
সহিংসতার উপর যে একচেটিয়া আধিপত্য, এটা সরকার থেকে স্থানান্তরিত হয়ে জনগণের পর্যায়ে চলে আসছে। বিকজ তারা অভ্যুত্থান করছে, তো তারা তো নিজেরাও এই সহিংসতা অংশগ্রহণ করছে না, ফর দ্য গুড কজ অবভিয়াসলি, বাট সেটা তো এক ধরনের অ্যাবনর্মালিটি। ধরো অভ্যুত্থান, ম্যাস আপরাইজিং, এগুলো তো একটা ডেমোক্রেটিক স্ফিয়ারে নর্মাল কোনো ঘটনা না, এগুলো অ্যাবনর্মাল ঘটনা, বাট দে আর মাচ নেসেসারি ইন সাচ কেসেস, বাট দে আর অ্যাবনর্মাল। সো এই সমস্ত অ্যাবনর্মাল ঘটনায় কি হয়, যে সোসাইটিতে এবং রাষ্ট্রে শাসকের সাথে জনগণের যে সামাজিক চুক্তিটা হয়, সেই চুক্তিটা ভেঙে যায়। তো এক্ষেত্রেও এটা হয়েছে। এবং তোমরা দেখবে যে অভ্যুত্থানের পর গত যেই প্রায় 2 মাস যাচ্ছে, এই 2 মাসে এমন অনেক ঘটনা জনগণ ঘটাইছে, মানে আমরা যেটাকে মব বলতেছি আর কি। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে সে ভায়োলেন্সের যেই মনোপলি, সেটা এখনো গভর্নমেন্টের কাছে হস্তান্তরিত করে নাই, যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো এটা আসলে অন্তর্বর্তী সরকারের এক ধরনের একটা দুর্বলতারও প্রকাশ করে, যে সে এখনো সরকার গঠন হওয়ার পরেও যে ভায়োলেন্সের উপর যে তার একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার যে বিষয়, অধিকার বলা যায় না, কর্তৃত্ব আর কি, সেটা এখনো সে করতে পারে নাই, বা জনগণের সাথে ওই সমঝোতায় পৌঁছাইতে পারে নাই। জনগণ এখনো মনে করছে যে সে যে কারো বাসায় গিয়ে হামলা করতে পারে। বুঝতেছো তো? এটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলছি। তো এই রাজনৈতিক বন্দোবস্তের একদম হার্টের মধ্যে থাকে এই আইডিয়াগুলা, ঠিক আছে? পলিটিক্যাল পাওয়ার ট্রানজিশনের আইডিয়া থাকে, যে তোমার অনেকগুলো পাওয়ার ব্লক থাকে না, আওয়ামী লীগ একটা পাওয়ার ব্লক, বিএনপি একটা পাওয়ার ব্লক, আর অন্যান্যরা আছে। এই পাওয়ার ব্লকগুলো তো ডেমোক্রেটিক ভাবে ম্যান্ডেট নিয়ে আসে, এবং একটা পাওয়ার ব্লক তো আজীবন ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা নিয়ে আসে না। একটা পাওয়ার ব্লক থেকে আরেকটা পাওয়ার ব্লকে যখন ক্ষমতা হস্তান্তর হবে, সেই হস্তান্তর হওয়ার প্রক্রিয়াটা কিরকম হবে, সেইটাও এই রাজনৈতিক বন্দোবস্তের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমার সিভিল বিউরোক্রেসি এবং মিলিটারি বিউরোক্রেসির সাথে সরকারের যে রোল, সেটা কেমন হবে, এবং মিলিটারির সাথে গভর্নমেন্টের রোল কেমন হবে, মিলিটারি অ্যাফেয়ার্সের সাথে সিভিল অ্যাফেয়ার্সের ইন্টারাকশন কেমন হবে, ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক তোমার যারা ফ্র্যাকশন আছে তাদের রোল কেমন হবে, তাদের ইন্টারাকশন কেমন হবে, এগুলো রাজনৈতিক বন্দোবস্তের অংশ। প্রত্যেকের রোলটা যে আলাদা আলাদা হওয়া উচিত, এটা রাজনৈতিক বন্দোবস্ত থেকে বলে দেয়। মানে যে ব্যবসা করে তার রাজনীতিতে কতটুকু মাথা ঘামানো দরকার, বা তার রাজনৈতিক অ্যাফেয়ার্সে কতটুকু ইনভলভ হওয়া দরকার, এটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে ঠিক করা হয়, ঠিক আছে? তোমরা দেখবা যে 1/11-এর পরে 1/11 একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল বাংলাদেশে, খুব ক্লাসিক্যাল কয়েকটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল। একটা হচ্ছে 90-এর পরে রাজনৈতিক বন্দোবস্ত, একটা হচ্ছে 71 পরবর্তী রাজনৈতিক বন্দোবস্ত, তারপর হচ্ছে 2006-এর পরে 2007-08-এর যে 1/11 হয়, সেটার পরবর্তী একটা রাজনৈতিক বন্দোবস্ত। সেই রাজনৈতিক বন্দোবস্তটা তোমরা যদি, এগুলো জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমরা থিওরিটিক্যাল তর্কে বেশি ঢুকলে দেখা যাবে যে মূলত কি বলতে চাচ্ছে সেটা অনেকে মিস করে যাবে। তো ওই থিওরিটিক্যাল দিকে পরে যাবো, আগে একটু এক্সাম্পল দিয়ে বুঝে যে 1/11-এর বন্দোবস্তে কি হয়েছিল। 1/11-এর বন্দোবস্তে বাংলাদেশের সিভিল সোসাইটির একটা অংশ, মিলিটারি ব্যুরোক্রেসি একটা অংশ, সিভিল ব্যুরোক্রেসি একটা অংশ, এবং হচ্ছে একটা রাজনৈতিক একটা বৃহৎ অংশ মিলে তারা ঠিক করছে যে তারা হচ্ছে যে বিদ্যমান যে 2 বেগমের শাসন তারা মানবে না, ঠিক আছে? তো তারা একটা -2 ফর্মুলা করছিল, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা -2 ফর্মুলা হয় নাই, -1 ফর্মুলা হয়েছে। এটার পিছনে একটা বড় কারণ ছিল যে -2 এর যে আরেকজন পক্ষ ছিল, ওই পক্ষের একটা ইডিওলজিক্যাল সাপোর্ট ছিল, যেটা হচ্ছে আমাদের এখানকার যেই মেইন স্ট্রিম সিভিল সোসাইটি, যেটা আমরা গত 15 বছর দেখছি, সেই সিভিল সোসাইটির সাথে কম্প্যাটিবল, ঠিক আছে? ওই কম্প্যাটিবিলিটির কারণে মূলত তোমার আমাদের এখানকার এক্সিস্টিং সিভিল সোসাইটি আওয়ামী লীগকে একটা ওয়াইল্ড কার্ড দিছিল, যে ঠিক আছে তোমরা শাসন করো, কারণ আইডিওলজিক্যাল কমফোর্ট জোনেতে আমি আসি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। মূলত সিভিল সোসাইটির এই ব্ল্যাঙ্ক চেকের কারণেই আওয়ামী লীগ তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে দেদার্সে ব্যবহার করে একটা ফ্যাসিবাদী কাঠামো তৈরি করতে পারে, এবং সেখানেও মূলত আমাদের সিভিল সোসাইটি একটা নিরঙ্কুশ সাপোর্ট দিয়ে গেছে, ঠিক আছে? খুব আহামরি কোনো ক্রিটিক তারা করতে পারেনি জাতীয়তাবাদী অবস্থান থেকে, ওইটা ভিন্ন বিতর্ক, বাট ঘটনাটা এইভাবে ঘটছে। তো যেটা হয়েছে যে গত 15 বছরে আমরা দেখছি যে এমনভাবে বন্দোবস্তটা তৈরি হয়েছে যে সেখানে মূলত মনে করে যে আর্মি, তারপর হচ্ছে তোমার ব্যবসায়ী, এবং হচ্ছে পলিটিক্যাল এলিটস, ঠিক আছে? এই 3টা গ্রুপ মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, ট্রায়াড, ঠিক আছে? পাওয়ারের একটা ট্রায়াড তৈরি করা হয়েছে। ওই ট্রায়াডই গত 15 বছর বেসিক্যালি ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করছে, বুঝতে পারছো?
একটা হচ্ছে আর্মির মধ্যে কিছু স্পেসিফিক উচ্চপদস্থ কর্মকর্তা যারা হচ্ছে আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় ছিল, ঠিক আছে। মানে আওয়ামী লীগ যেটা অ্যানভিশন করতেছিল সেই অ্যানভিশনের সাথে তোমার ওই উচ্চপদস্থ কিছু কর্মকর্তা, তোমরা অনেকের নাম অলরেডি জেনে ফেলছো ক্ষমতা পালাবদলের পরপরই, ঠিক আছে। সো আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন কিন্তু কখনো এভাবে বিহেভ করে না, বাট দে হ্যাড টু ক্রিয়েট এ পলিটিক্যাল সেটেলমেন্টস হয় আর্মিকে এভাবে রোল প্লে করতে হয়েছে। আমার কথাটা তোমরা বুঝতে পারছো? আর্মির রোল কিন্তু টোটালি ডিফারেন্ট। আর্মি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, তাদের কাজ হচ্ছে দেশ রক্ষা, সোভারেন্টিকে প্রোটেক্ট করা বা সোভারেন্টিকে এনশিওর করা। কিন্তু তাকে যেভাবে পলিটিক্সে ইনভলভ করা হয়েছে এবং পলিটিসাইজ করা হয়েছে তার মধ্যে, এটা কিন্তু পার্ট অফ দেয়ার পলিটিক্যাল সেটেলমেন্টস ছিল, বুঝতে পারছো? সো আর্মির একটা গ্রুপ এই ট্রায়াডের অংশ ছিল। সেকেন্ড অংশ ছিল হচ্ছে ব্যবসায়ী, অলিগার্ক। তোমরা দেখবা গত 15 বছরে বাংলাদেশে যেভাবে অলিগার্কির উত্থান হয়েছে, মানে ক্যাপিটালিজমের তো কিছু ফর্ম থেকে এর মধ্যে সবচেয়ে পারভার্টেড ক্যাপিটালিজমটা চর্চা হয়েছে বাংলাদেশে গত 15 বছরে, ঠিক আছে। দিস ইজ টোটাল পারভার্সন ইন টার্মস অফ ক্যাপিটাল সেন্স, যে মানে হুট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 বছর আগেও যার 1 টাকাও ছিল না, সে 3 বছর পরে 4000 কোটি টাকার মূলধন সে অ্যাকোয়ার করতে পারছে শুধুমাত্র পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটায়। একটা ব্যাংক থেকে 8000 কোটি টাকা সে উঠে নিয়ে যেতে পারতেছে। এই যে ধরনের যে ব্যবসায়িক যে দুর্বৃত্তপনা, এটা কিন্তু সম্ভব হয়েছে ওই রাজনৈতিক বন্দোবস্তের ফলে। আর একদম এটার মধ্যে হচ্ছে পলিটিক্যাল এলিটসরা, যারা হচ্ছে দেশকে কার্যত অর্থে নিয়ন্ত্রণ করছে আর কি। এবং এটার সাথে তো অবশ্যই সিভিল বিউরোক্রেসি পিছন থেকে ব্যাক সাপোর্ট হিসেবে কাজ করছে। মানে তোমার যেটা হচ্ছে ফ্যাসিলিটেশনের যে কাজটা, ফ্যাসিলিটেটিং দ্য হোল প্রসিজিওর, হোল সিস্টেম, সেটা করছে হচ্ছে বিউরোক্রেসি, বুঝতে পারছো? যেমন হচ্ছে যে এনার্জি সেক্টরে তোমার একটা ইন্ডেমনিটি ল করে দেওয়া হয়েছে। ইন্ডেমনিটি ল করে দেওয়ার মাধ্যমে কি করেছে যে এনার্জি সেক্টরের যত এগ্রিমেন্টস হচ্ছে, যত প্রজেক্ট নেওয়া হচ্ছে, এই প্রজেক্টের ব্যাপারে কেউ কোনো কোয়েশ্চেন করতে পারবে না। তুমি ইভেন ওগুলোর ইনফরমেশনও জানতে চাইতে পারবে না। ইন্ডেমনিটি লটা এরকম ছিল। সো এই ধরনের কাজগুলো কিন্তু বিউরোক্রেসির মাধ্যমে করা হয়েছে, যে তোমার টোটাল ইনফরমেশন ফ্লো, অ্যাকাউন্টেবিলিটির পুরো প্রসেস তোমার স্ফিয়ার থেকে নাই করে দেওয়া হয়েছে। এবং এই পুরো ট্রায়াড এমনভাবে ওয়ার্ক করছে যে তোমরা দেখবা যে তাদের মধ্যে বন্দোবস্তটা, বোঝাপড়াটা এমন ছিল যে পুরা সিনারিও থেকে জনগণের যে আইডিয়া, ভোটারের যে আইডিয়া, সেই আইডিয়াটাকেই নাই করে দেওয়া হয়েছে। লাস্ট 3টে ইলেকশনে আমরা দেখছি যে আসলে জনগণের ভোট দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে নাই, ঠিক আছে। মানে জনগণের কাজই তো, মানে তুমি যদি জনগণকে মাস অর্থে ধরো, ঠিক আছে, এলিট মানে রুলিং ক্লাসের বাইরে থেকে ধরো, তাহলে জনগণের কাজ কি? জনগণের কাজ হচ্ছে 5 বছরে একবার এসে ভোট দিয়ে ম্যান্ডেট দেয়া। এরপরে তার জনতার কাজ নাই। এরপরে শুধু বক্তৃতার মধ্যে ফুটনোট হিসাবে জনতা আসে বা বিচার দেওয়ার সময় জনতা আসে, এছাড়া তো আসলে জনতার কাজ নাই। ওইটাও কিন্তু নাই করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো আওয়ামী লীগের দেশ শাসন করতে জনতা লাগে না, এটা হচ্ছে আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের মানে উদাহরণ আর কি। বা তাদের ওই বোঝাপড়ার মধ্যে জনগণ ইকুয়েশনে ছিল না। এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে কিভাবে গত 15 বছরে একটা পলিটিক্যাল এলিট, বিজনেস এলিট এবং হচ্ছে মিলিটারির মধ্যে একটা এলিট ক্লাস কিভাবে হচ্ছে এই দেশটাকে শাসন করছে, এবং সেখানে জনগণের এজেন্সি কিভাবে নাই করে দেওয়া হয়েছে। মানে তোমাকে টোটালি ডিহিউম্যানাইজ করা হয়েছে, হ্যাঁ। এবং তোমার যে সিটিজেনরি যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসকে রিডিউস করা হয়েছে এবং কার্যতপক্ষে সেটাকে নালিফাই করা হয়েছে। তো এটা ছিল ওই সময়কার গত 15 বছরের রাজনৈতিক বন্দোবস্ত। এখন তাহলে তো মোটামুটি আইডিয়াটা কিছুটা বোঝা গেল। তাহলে এখন এই যদি একদম আমি সামারাইজ করি যে তাহলে রাজনৈতিক বন্দোবস্তের জিনিসটার মধ্যে একদম প্র্যাকটিক্যালি কী হয়? প্র্যাকটিক্যালি হয় যে পলিটিক্যাল যারা অ্যাক্টরস থাকে এবং যারা হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, তাদেরকে নিয়ে সমঝোতার ভিত্তিতে দেশটা কিভাবে চলবে সেরকম একটা ভিশন তৈরি করা, একটা রূপরেখা তৈরি করা, একটা ডিল করা, ঠিক আছে। তো এই ডিলের ভিত্তিতে কি হয়? প্রথমত তারা সবাই এক জায়গায় আসে, বিদ্যমান যেই পলিটিক্যাল ফোর্সগুলো থাকে এবং অন্যান্য তোমার মিলিটারি ফোর্স থাকে, বিজনেস এলিটগুলো থাকে, বিউরোক্রেসি থাকে, এটা সবাই এক জায়গায় আসে। আইসা হচ্ছে প্রথমে যেটা ঠিক করে যে খেলাটা কিভাবে চলবে, ঠিক আছে। সো তারা খেলার নিয়মাবলী ঠিক করে। সো এটাকে বলে যে রুলস অফ দ্য গেম, ঠিক আছে। একদম পলিটিক্যাল ইকোনমির খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে রুলস অফ দ্য গেম ঠিক করা। মনে করো বাংলাদেশ যে চলবে সেটা রুলস অফ দ্য গেম কি? সেটা রুলস অফ দ্য গেম হচ্ছে কনস্টিটিউশন। তারপর মনে করো একটা সংগঠন, একটা রাজনৈতিক সংগঠন যে চলে, সেটা রুলস অফ দ্য গেম কি? তার গঠনতন্ত্র, ঠিক আছে। তো প্রথমে যেটা হয় যে এই রাজনৈতিক কমিউনিটিগুলোর মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে একটা রুলস অফ দ্য গেম সেট।
এটা গত 15 বছরেও তোমরা দেখছো যে রুলস অফ দ্য গেম সেট হয়েছে কিভাবে। পার্লামেন্টে এক ধরনের কি হয়েছে, তর্ক তোলা হয়েছে যে পার্লামেন্টে আমাদের যে কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশনে এই ধরনের আইন চেঞ্জ করা দরকার। যেহেতু সেখানে কোনো জনগণের আসলে প্রতিনিধিত্ব ছিল না, তোমার একটা কার্যকরী কোনো বিরোধী দল ছিল না, সো কি করেছে রুলস অফ দ্য গেম সেট করা হয়েছে যে রুলিং এলিট আওয়ামী লীগ এবং তার যে ব্যবসায়ী তাদের যে কান পড়া ছিল তারা তো কান পড়া দিচ্ছে, আওয়ামী লীগ তো কান পড়াতেই চলছে। ওর ভিত্তিতে মনে করে যে সংবিধানে প্রস্তাব পার্লামেন্টে প্রস্তাব তোলা হয়েছে, সবাই হাত তুলছে, হয়ে গেছে, রুলস অফ দ্য গেম এভাবে সেট হয়েছে। বুঝতে পারছো, একদম ক্রুডলি বিষয়টা বললাম আর কি। আইন একটা করার দরকার মনে হচ্ছে, আওয়ামী লীগ নিজে নিজে পার্লামেন্টে বলে পাশ করে দিয়ে দিচ্ছে। এইভাবে তারা হচ্ছে যে খেলার নিয়মাবলী সেট করছে। এখন এটা তো একটা দিক গেল যে রুলস অফ দ্য গেম সেট করছে। এখন রুলস অফ দ্য গেম যারা সেট করে সবাই তো আর এখানে অ্যাক্সেস পায় না। পায় কি? মনে করো যে আওয়ামী লীগ গত 15 বছরে যত আইন করছে, যত সাংবিধানিক সংস্কার করছে, সেখানে কি বিএনপি অ্যাক্সেস ছিল? জনগণের অ্যাক্সেস ছিল না। তাহলে এখানে এবার আসে যে অ্যাক্সেস অর্ডার বলে একটা থিওরি আছে তোমার পলিটিক্যাল ইকোনমিতে, পলিটিক্যাল সেটেলমেন্টস বোঝার জন্য আর কি। ওই অ্যাক্সেস অর্ডার থিওরিটা সেখানে আসে। অ্যাক্সেস অর্ডার থিওরির মাধ্যমে সেট হয় যে তোমার যে শাসন কাঠামো, সেই শাসন কাঠামোটা কীরকম হবে, সেটা কি ভার্টিক্যাল হবে নাকি হরাইজন্টাল হবে? ভার্টিক্যাল মানে হচ্ছে যে টপ ডাউন, মনে করে যে একদম উপরে একজন থাকবে, তোমার হচ্ছে যে সোভারিনের রোল প্লে করবে, তারপরে বাকি সবাই হচ্ছে হায়ারার্কিক্যালি তার নিচে ডিভাইডেড, ঠিক আছে? তো অ্যাকাউন্টেবল যে সোভারিন থাকে তাকে কেউ অ্যাকাউন্টেবল করতে পারে না, যেভাবে হাসিনাকে কেউ অ্যাকাউন্টেবল করতে পারে না। আরেকটা হতে পারে যে হরাইজন্টাল, লাইক প্রত্যেকটা পলিটিক্যাল ফোর্স, প্রত্যেকটা পলিটিক্যাল কমিউনিটি সেম অ্যামাউন্ট অফ পাওয়ার এক্সার্ট করতে পারবে, হ্যাঁ, এবং তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি প্রসেসটাও অনেকটা ডায়ালগের মতো, পারস্পরিক মিথস্ক্রিয়া ইন্টারাকশন, সেটা যে কোনো মাধ্যমেই হইতে পারে, বাট সেটা ওইভাবে এনশিওর করা যাবে। আরেকটা হইতে পারে যে তুমি তোমার সোসাইটির এলিট, মানে আমাদের যে বিদ্যমান রাষ্ট্র কাঠামো, এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো কন্টিনিউয়াসলি একটা এলিট শ্রেণী উৎপাদন করতে থাকে, ঠিক আছে? মানে ইট ইজ সেলফ জেনারেটিং কাইন্ড অফ। উইদাউট এলিটস আমাদের এই ধরনের রাষ্ট্র কাঠামো, এই ধরনের সমাজ কাঠামোকে আমরা কল্পনা করতে পারি না, কারণ এই সমাজ কাঠামোর মধ্যে আমরা আসলে মাসের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারি না, ঠিক আছে? এইটা এই ধরনের একটা রাষ্ট্র কাঠামো। তো এখানে কি করতে হয় যে কন্টিনিউয়াসলি একটা এলিট ক্লাস তৈরি করতে হয়, যারা হচ্ছে যে উপরে বসে ক্ষমতা কি করে, চর্চা করে। তো এই এলিট ক্লাসের মধ্যে কার অ্যাক্সেস আছে কার অ্যাক্সেস নাই, এটা বেসিক্যালি অ্যাক্সেস অর্ডার দিয়ে তৈরি করা হয়। বুঝতে পারছো? তোমার অ্যাক্সেস অর্ডারটা যদি খুবই রিজিড হয় তাহলে দেখা যাবে যে এখানের মধ্যে যে ইনার যে মোবিলিটিটা নাই। আবার অ্যাক্সেস অর্ডার যদি খুব লুজ করে দেওয়া হয় তখন সেখানে আবার ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে কে তোমার পাওয়ার এক্সারসাইজের মধ্যে অ্যাক্সেস পাবে, কে পাবে না, এটা হচ্ছে যে রাজনৈতিক বন্দোবস্তের তর্ক। তো সেখানে তুমি কোন কমিউনিটিকে, তুমি কি তোমার মাইনরিটি কমিউনিটিকে কতটুকু পাওয়ার অ্যাক্সেস করতে দিবা, কতটুকু এলিট হতে দিবা, তোমার এখানে যারা হচ্ছে যে রিলিজিয়াস ফেথ কমিউনিটি আছে তাদেরকে তুমি কতটুকু পাওয়ার অ্যাক্সেস করতে দিবা, তারপরে তোমার এখানে যারা শিক্ষক আছে তাদেরকে কতটুকু দিবা, তোমার এখানে যারা শ্রমিক আছে তাদেরকে কতটুকু দিবা। এই যে অ্যাক্সেসের বিষয়টা, এটাও বন্দোবস্তের আলাপের মধ্যে আসে। থার্ড যে কথা সেটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার ট্রানজিশন। পাওয়ার ট্রানজিশন নিয়ে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, কারণ তুমি কিন্তু ভায়োলেন্সকে মিনিমাইজ করার জন্য একটা রাষ্ট্রের মধ্যে কি করো, পাওয়ার কাঠামো তৈরি করো, ক্ষমতা কাঠামো তৈরি করো। সো তোমার যদি রাজনৈতিক কমিউনিটিগুলোর মধ্যে যদি পাওয়ার ট্রানজিশন নিয়েই কোনো ক্লিয়ার আউটলাইন না থাকে তাহলে যেটা হবে যে সহিংসতাই হবে ক্ষমতা পালার বদলের একমাত্র উপায়, যেটা কিন্তু বাংলাদেশে আমরা ব্রডলি গত স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসছি। মনে করি যে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা স্বাধীনতার পরে ঘটছে প্রত্যেকটা ঘটনায় একটা ধরনের সহিংসতা হয়েছে, সহিংসতার ভিতর দিয়ে কিন্তু ক্ষমতার বদল ঘটছে। তো আমরা কিন্তু এখনো বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় গণতান্ত্রিক উপায়ে, এটার জন্য এখনো ক্লিয়ার কোনো রূপরেখা আমরা দিতে পারি নাই। সো এটা অ্যাজ এ পলিটিক্যাল কমিউনিটি আমাদের যে আপওয়ার্ড মোবিলিটি, এই মোবিলিটির জন্য খুব কি হচ্ছে, সমস্যাজনক হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? আমি তো বারবার 10-15 বছর পর একটা অভ্যুত্থান করতে পারবো না। এটা যতই মানে আমাদের কাছে যতই অন্যরকম লাগুক না কেন, এটা সন্তান প্রসব করার মতো যেই বেদনা, ওই বেদনার মতো এটা, ঠিক আছে? সো ইটস এ ভেরি মানে গ্রুয়েলিং প্রসেস টু ক্রিয়েট এ ম্যাস অ্যাপ্রাইজিং, এবং হচ্ছে সেখান থেকে আবার ক্ষমতার পালাবদল করা। মানে 1-1.5 হাজার মানুষ মারাটাকে আমরা গ্লোরিফাই করতে পারি শহীদ বলে, কিন্তু এটা অ্যাফোর্ড আমরা করতে পারি না কোনোভাবে, তাই না? দে ডোন্ট ডিজার্ভ টু ডাই। তারা তো জন্মগ্রহণ করছে নাগরিক হিসাবে তার জীবনটাকে নির্বাহ করার জন্য, তাই না? আমরা যেমন বসবাস করি তারাও তো তাদের রাইটস নিয়ে বসবাস করার জন্যই কি জন্মাইছে।
তারা মারা গেছে এই অভ্যুত্থানের প্রসেসে, এই অভ্যুত্থানের প্রক্রিয়া। আমরা তাদেরকে শহীদ বলে আমরা গ্লোরিফাই করতে পারি, কিন্তু আমরা আসলে তাদের এই ডেথগুলোকে অ্যাফোর্ড করতে পারি না। এই কন্টিনিউয়াসলি যদি এই প্রসেস চলতে থাকে যে আমাকে যে কোনো রাজনৈতিক উত্তরণের জন্য আমাকে হচ্ছে যে রক্ত দিতে হয়, তাহলে এটা তো আসলে সুস্থ স্বাভাবিক কোনো রাজনৈতিক প্রক্রিয়া না। তো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমার এমনভাবে ডিলটা হইতে হবে যেখানে কিভাবে ক্ষমতার পালাবদল হবে সেটার জন্য একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং সেইখানে জরুরি হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক কাঠামো। রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি যদি তুমি প্রাতিষ্ঠানিক কাঠামোকে ওই রকম রোবাস্ট করতে পারো যেটা কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সের মাধ্যমে ডিস্টর্ট করা যাবে না যেটাকে, তাহলে তুমি হচ্ছে যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে পাওয়ার ট্রানজিশনকে ফ্লেক্সিবল করতে পারবে। সো এখানেই মূলত গুরুত্বপূর্ণ এটা যে আমার প্রতিষ্ঠান কেন লাগবে, প্রতিষ্ঠানকে কেন আমার রোবাস্ট হতে হবে। যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার ব্যবস্থাকে স্বাধীন হইতে হবে, আমার কনস্টিটিউশন হইতে হবে খুবই ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে। এই যে রুলস অফ দ্য গেম আমরা যেটা সেট করছি গত 15 বছর ধরে, এবং আমাদের সংবিধানের যে কিছু ফান্ডামেন্টাল ফ্লজ আছে, এই ফ্লজগুলাই ওই রাস্তাকে ফ্যাসিলিটেট করছে কিভাবে আওয়ামী লীগের মতো একটা সরকার তার ম্যাস সাপোর্ট এবং তার হচ্ছে যে রাজনৈতিক পটেন্সিকে ব্যবহার করে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারতেছে, ঠিক আছে। এটার গোড়া কিন্তু সংবিধান। সংবিধান ইটসেলফ একটা ইনস্টিটিউশন, তাই না? সংবিধান তো কোনো ডকুমেন্ট না, ইটস এন ইনস্টিটিউশন। তো এই ইনস্টিটিউশনগুলো কিরকম হবে এটা আমাকে খুব ভালো মতো ঠিক করতে হবে। এখানে কি আর্টিকেল 70 থাকবে কি থাকবে না, ঠিক আছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, কতটুকু খর্ব হবে, এগুলো সব ঠিকঠাক মতো থাকতে হবে। বিচার বিভাগ কিভাবে ফাংশন করবে, এসকে কুমার সিনহা কেন দেশ ছেড়ে চলে যেতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। তো রাজনৈতিক বন্দোবস্ত মূলত এটা একটা বাজারি আইডিয়া হইলো, মানে মনে করো আমি বাজার করতে গেছি, দর কষাকষি করতেছি, এই আইডিয়াটা হলো এটার মধ্যে খুব কিছু ডেলিকেট অ্যাসপেক্ট থাকে, যে অ্যাসপেক্টগুলোকে আমাদের বিবেচনা করতে হবে এবং যেগুলো কিনে আমরা কন্টিনিউসলি পাবলিক স্পেয়ারে, আমাদের তো একটা জনপরিসর আছে, ওই জনপরিসরে আমাদেরকে কি করতে হবে, আলাপ করতে হবে। তো যেটা বলতেছিলাম, এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিলস এনভায়রনমেন্ট এবং হচ্ছে যে রেন্ট ডিস্ট্রিবিউশন, বুঝতে পারছো? মনে করো যারা রাজনৈতিক বন্দোবস্তে অংশগ্রহণ করে, সে সরকার পক্ষ হোক, সে বিরোধী পক্ষ হোক, সে রাজনৈতিক দল হোক, সিভিল সোসাইটি হোক, হইতেই পারে, নানা ধরনের হইতে পারে, মিলিটারি হইতে পারে, আমলারা হইতে পারে। বাট এইটার যে ডিলস এনভায়রনমেন্ট, এই ডিলস এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু এতক্ষণ কথা বলছি যে এখানে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকা উচিত। বাট এই ডিলসের ভিত্তিতে কিন্তু রেন্ট জেনারেট হয়। রেন্ট বলে এটাকে পলিটিক্যাল ইকোনমিক ভাষায়, ঠিক আছে, রাজনৈতিক অর্থনৈতিক ভাষায়। মানে আমি যদি সহজ কথা বলি, প্রিভিলেজ, ঠিক আছে, কে কতটুকু প্রিভিলেজ পাবে। সো এইখান থেকেই ওই যে আমি তখন যে এলিট হয়ে ওঠার যে আইডিয়ার কথা বলছি, ওইটা এখানে রেলেভেন্ট হয়, যে প্রত্যেকটা পাওয়ার কমিউনিটি, পাওয়ার ক্লাস, পলিটিক্যাল কমিউনিটি কিন্তু মানে শুধুমাত্র নিরীহ দেশকে সার্ভ করার ইন্টেনশন থেকে কিন্তু কি করতে আসে না, রাজনীতি করতে আসে না। প্রত্যেকটা কমিউনিটিতে যারা পার্টিসিপেট করে ফুড সোলজার হিসেবে বা ডিসিশন মেকার হিসেবে পলিটিক্যাল পার্টিগুলোতে, তাদের প্রত্যেকের ইন্টারেস্ট থাকে যে তারা সোসাইটিকে শাসন করবে, ঠিক আছে। ওই প্রিভিলেজটা কতটুকু কিভাবে জেনারেট হচ্ছে এবং ওই প্রিভিলেজটা সোসাইটিতে কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের সামনে এখন খুব ভালো একটা কেস আছে, যে কেসকে রেফারেন্স হিসেবে ধরে আমরা এই আলাপগুলো করতে পারি। যেমন আওয়ামী লীগের একটা কেস, যেটা হচ্ছে তারা হচ্ছে যে ডিলটা করছে, এই ম্যাক্সিমাম ডিল হচ্ছে ইমপ্লিসিট ডিল ছিল, ঠিক আছে। ইমপ্লিসিট লাইক একটা হচ্ছে ডিল, একটা হচ্ছে এগ্রিমেন্ট, ঠিক আছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে থামায় প্রশ্নটা করতে পারো। এগ্রিমেন্ট কিরকম? এগ্রিমেন্ট হচ্ছে মনে করো একটা বিজনেসম্যান আসছে, সাপোজ সামিট গ্রুপের আজিজ খান আসছে, তো আজিজ খানের সাথে আমি এগ্রিমেন্ট করলাম, ঠিক আছে, আপনাকে আমি হচ্ছে এরকম 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট দিব, আপনি আপনার ক্রেডেন্সিয়াল নিয়ে আসেন, আপনার সাথে আমার মিটিংয়ে ডিল হোক, এগ্রিমেন্ট হবে, সায়েন্স সব দিয়ে এগ্রিমেন্ট হবে। এইটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আজিজ খান আসছে আমার কাছে, আয়েশা বললো যে ঠিক আছে, আপনি আগামী 10 বছর ক্ষমতায় থাকবেন, আপনার পলিটিক্যাল পার্টির যত ডোনেশন আছে, ঠিক আছে, যত ব্যাক সাপোর্ট আছে সব আমি দিব, সিঙ্গাপুরে আপনার যত ধরনের সাপোর্ট দরকার সব আমি দিব, আমেরিকাতে যত ধরনের লবি নেটওয়ার্ক দরকার সব আমি দিব, আপনি হচ্ছে আমাকে পাওয়ার সেক্টরের 45% কন্ট্রোল দিবেন, ঠিক আছে। শেখ হাসিনা বললো যে ঠিক আছে, ওকে ডান, সাউন্ডস গুড, এটা হচ্ছে ডিল। তো এরকম কিন্তু ডিল হচ্ছিল আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রে অসংখ্য ডিল হয়েছে ভাই। এগ্রিমেন্টটা তাহলে একদম ফর্মাল, আর ডিলটা হচ্ছে ইনফর্মাল। ডিল টোটালি ইনফর্মাল, এগ্রিমেন্ট গুলো হচ্ছে এক্সপ্লিসিট, ঠিক আছে, যে আমার রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে রিটেন। আর এটা হচ্ছে যে না, ব্যাক ডোরে এসে মনে করে একটা মিটিং হচ্ছে, মিটিং এর পর একটা সাইড মিটিং হয়, ওই সাইড মিটিংটা ওই মিটিং এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, মানে আমাদের এই ধরনের রাজনৈতিক কাঠামোতে আর কি।
যেটা ফর্মাল মিটিং থাকে ওটা জাস্ট হচ্ছে কফি খেয়ে উঠে যাওয়ার মতো, কিন্তু সাইড মিটিংটা খুব ইম্পর্টেন্ট থাকে। এইটাই যে ডিল ভার্সেস এগ্রিমেন্টের যে বিষয়টা, বাংলাদেশে মূলত গত 15 বছরের রাজনীতি চলছে হচ্ছে ডিলসের ভিত্তিতে, এবং ডিলসের ভিত্তিতে যে রেন্টস জেনারেটেড হয়েছে এই রেন্টস ছিল টোটালি তোমার বৈষম্য সৃষ্টিকারী, যেটাকে আমরা বলি ইনইকুয়াল, যে কিছু রাজনৈতিক ব্লককে, কিছু বিজনেস কমিউনিটিকে, বিজনেস ব্লককে ইনডিসক্রিমিনেটলি প্রিভিলেজ কি করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। যেমন অ্যাসালম একটা গ্রেট এক্সাম্পল অফ প্রিভিলেজ ট্রান্সফার। মনে করো তার আন্ডারে 7-8টা ব্যাংক, তার আন্ডারেও মনে করো যে পুরো বাংলাদেশের লজিস্টিক্সের একটা বিশাল অংশ, হ্যাঁ, এবং সে চাইলে পুরো পটিয়ার সকল তরুণকে সে চাকরি দিয়ে দিতে পারে। তো এই যে একটা মানে অ্যাসালম কিন্তু আওয়ামী লীগ সরকারের শুরুর দিকেও এরকম কি ছিল না, পাওয়ারফুল ছিল না। তো একটা বিজনেসম্যানের যে এরকম অসীম পাওয়ারফুল হয়ে ওঠার যে প্রক্রিয়া, এটার তো স্বচ্ছভাবে হইতে হবে, এটা স্বচ্ছভাবে হয়নি, এটা হচ্ছে টোটালি তার সাথে যে ডিল হয়েছে আমার, সেই ডিলের ভিত্তিতে আমি তাকে একদম প্রিভিলেজ দিয়ে আসছে। তো এই প্রিভিলেজগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড, মনে করো শিক্ষক শ্রেণী কিরকম প্রিভিলেজ পাবে, ঠিক আছে, আইনজীবীরা কিরকম প্রিভিলেজ পাবে, অর্থনীতিবিদরা কিরকম প্রিভিলেজ পাবে, সুশীল সমাজ কিরকম প্রিভিলেজ পাবে, শিল্পকর্মীরা কিরকম প্রিভিলেজ পাবে, শিল্পকর্মীরা কি রাজনীতিতে আসবে কি আসবে না, বা রাজনৈতিক স্বার্থে কেন তাদেরকে ব্যবহার করা হবে, তাদের ফেসটাকে আমি কেন ব্যবহার করবো, এবং তার ভিত্তিতে সে 10 কাঠা জমি পাবে কি পাবে না। এই যে এক ধরনের ডেলিকেট যে সিস্টেম ব্যালেন্স যে তৈরি করছে আওয়ামী লীগ, সেই পুরো ব্যালেন্সের মধ্যে কোথাও কিন্তু জনগণ নাই। এটা হচ্ছে পিওর একটা ইভিল পলিটিক্যাল সেটেলমেন্ট ছিল, যে সেটেলমেন্টসে কোথাও জনবান্ধব কোনো চিন্তাধারাই ছিল না, কোনো প্রো পিপল অ্যাক্টিভিটিস ছিল না। এবং এই পুরো পলিটিক্যাল সেটেলমেন্টসকে, পুরো রাজনৈতিক বন্দোবস্তকে লেজিটিমাইজ করা হয়েছে বেসড অন দ্য ডেভেলপমেন্ট ন্যারেটিভ অফ আওয়ামী রেজিম। তারা একটা ডেভেলপমেন্ট ন্যারেটিভ তৈরি করছে। ইলেকশন আওয়ামী লীগ রিগড করছে, অসুবিধা কি, উন্নয়ন তো হচ্ছে দেশে, জিডিপি তো বাড়তেছে দেশে, পদ্মা সেতু তো হচ্ছে, মেট্রো রেল তো হচ্ছে। এই যে উন্নয়নের রাজনীতি, এই উন্নয়নের রাজনীতিকে কিন্তু ব্রডলি ক্রিটিক করার মতো কেউ সাহস দেখে নেই বাংলাদেশে গত 15 বছরে। কারণ অর্থনীতিবিদ যারা আছে এখানে তাদেরও ব্যর্থতা স্বীকার করতে হবে, যে তারা আসলে জিডিপির বাইরে গিয়ে একটা দেশের সোশ্যাল ডাইনামিক্স দেখার যে আরো অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্টগুলোকে ফুলি এক্সপ্লোর করে নাই, হাতে গোনা কয়েকজন অর্থনীতিবিদ বা কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া, ঠিক আছে। এবং জিডিপি কিভাবে আমাদেরকে একটা রং ইকোনমিক মেসেজ দিছে, সেটা নিয়ে এখন দেখবা যে অনেকগুলা শ্বেতপত্র কমিটি অনেকগুলা ইনসাইট দিচ্ছে, যে কিভাবে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে জিডিপি ক্যালকুলেট করা হইতো, ঠিক আছে। আর জিডিপি ফান্ডামেন্টালি একটা ফ্লড আইডিয়া, একটা দেশের অর্থনীতি এবং একটা দেশের হিউম্যান ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে এটা বোঝার জন্য আর কি। তো এই যে ডেভেলপমেন্ট ন্যারেটিভটাকে আমাদের পিছনে কন্টিনিউয়াসলি লাগাই রাখা হয়েছে, কারণ অর্থনীতি হচ্ছে এমন একটা শাস্ত্র যে শাস্ত্রের মধ্যে কমন পিপলের অ্যাক্সেস নাই, বিকজ ইটস এ ভেরি টেকনিক্যাল সাবজেক্ট, টেকনিক্যাল ডিসিপ্লিন, বুঝতে পারছো। এটা তুমি নর্মালি গেস করতে পারবে না। মানে তুমি যদি হঠাৎ করে প্রশ্ন তোলো যে এত এত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমার কেন দরকার, তখন দেখা যাবে তোমাকে একটা ইকোনমিক টার্মে ফেলে তোমাকে হচ্ছে মানে কনফিউজ করে দেবে, তুমি সেটাকে ক্রিটিক করতে পারবে না। তো এই জন্য হচ্ছে আওয়ামী লীগ সরকার খুব ভালো মতো তার ডেভেলপমেন্ট ন্যারেটিভগুলোকে আমাদের পিছনে কাজ করছে, আমাদেরকে সো কল্ড একটা অ্যাডভান্স কান্ট্রিতে নিয়ে যেতে চাইছে, যে অ্যাডভান্স কান্ট্রি হওয়ার জন্য আমরা প্রস্তুতি না, বুঝতে পারছো। এলডিসি গ্র্যাজুয়েশন এটা করার জন্য আমরা প্রস্তুতি ছিলাম না, আমাদের কথা হচ্ছে 2023 সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েট করার কথা বলছিল। এই যে এই সমস্ত যে ইকোনমিক পলিসির স্ট্যান্ডবাজি, যেটাকে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, এগুলো নিয়ে আমরা টোটালি কোনো ধরনের ক্রিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট তৈরি করতে পারি না। এটা ব্রডলি আমাদের সুশীল সমাজের একটা ব্যর্থতা বলা যায়, ঠিক আছে। সো পুরো রাজনৈতিক বন্দোবস্তটাকে তোমার ইকোনমিক জায়গা থেকে লেজিটিমাইজ করছে হচ্ছে তো আমাদের বিজনেসম্যানরা, এবং সেটা হচ্ছে ওই রাজনৈতিক যে বন্দোবস্ত, রাজনৈতিক যেই পলিটিক্যাল যে ইশতেহার থেকে দিন বদলের সনদ বলতো না আওয়ামী লীগ, হ্যাঁ, দিন বদলের সনদ, ওই দিন বদলের সনদকে মূলত ইকোনমিক লেজিটিমেশন দিয়েছে আমাদের এখানকার বিজনেস কমিউনিটির লোকজন। এবং তোমরা দেখবা স্টিল এই যখন এখানে ওই আমাদের আন্দোলনটা চলতেছিল, তখন মেট্রো রেল টেট্রো এগুলোতে আগুন লাগার পরে বিজনেস ম্যানদের সাথে শেখ হাসিনার যে বৈঠকটা হয়েছিল, ওই বৈঠকে শেখ হাসিনার সাথে বিজনেসম্যানদের কথাগুলো শুনে দেখবা, ঠিক আছে। ওইটা শুনলেই তোমরা বুঝবে যে আসলে বিজনেসম্যানদের সাথে আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে রাজনৈতিক বোঝাপড়া বন্দোবস্তটা কিরকম ছিল, বুঝতে পারছো। সো ব্রডলি এইটাই হচ্ছে যে পলিটিক্যাল সেটেলমেন্টসের একটা খুবই প্রিলিমিনারি ওভারভিউ বলা যায় আর কি আমার জায়গা থেকে। এরপরে আরো কোনো আড্ডায় হয়তো আমরা আরো ডিটেইলে একদম স্পেসিফিক আইডিয়া ধরে ধরে আমরা হয়তো আরো আলাপ করতে পারি, যে
তোমার ডিলস এনভায়রনমেন্টে কিভাবে কাজ হয়, পলিটিক্যাল পাওয়ার ট্রানজিশন কিরকম হইতে পারে, ঠিক আছে, অ্যাক্সেস অর্ডার কিভাবে কাজ করে, এগুলো আমরা একদম মাইক্রো জায়গা থেকে আরো করতে পারবো। সো আজকে এতটুকুই ফাইনাল।